ইরফানের কথা শুনে নাজিমের হাত থেমে যায়। সোজা হয়ে দাঁড়িয়ে ইরফানের দিকে তাকায়। মায়রা, ফারা দুজনেও তাকায় ইরফানের দিকে। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা কিছু বলল না। তার হাত পা কোমরের সবকিছুর অবস্থা খারাপ, সে বুঝতে পারছে। ইরফান মায়রাকে ড্রাইভিং সিটের পাশে সিটে বসিয়ে দেয়। বিচলিত কণ্ঠে বলে, কোথায় লেগেছে? বলতে বলতে মায়রার হাতের বোরকা গুটিয়ে দেয়। মায়রা হাত উল্টে দেখালো ইরফানকে। কনুইয়ের অংশে চামড়া উঠে গিয়েছে। ইরফান ড্যাশবোর্ডের উপর থেকে ফার্স্ট এইড বক্স নেয় দ্রুত। এরপর মায়রা দু হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। মায়রা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান তার কাজ করে মায়রার দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে, আর কোথায় লেগেছে? মায়রা কথার তালে বলে ওঠে, কোমরে, হাঁটুতে। এটুকু বলেই থেমে যায়। ইরফান মায়রার বোরখা উপর দিকে তুলতে নিলে মায়রা দ্রুত ইরফানকে আটকে বলে, না না না, ব্যথা পাইনি, ভুলে বলে ফেলেছি। ইরফান ভ্রু কুঁচকে তাকায় মায়রার দিকে। হঠাৎই রেগে বলে, স্টুপিড, মিথ্যা বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা মাথা নিচু করে নেয়। সে কোন দুঃখে এই পাগল লোকটাকে এসব বলতে গেল। মায়রা মিনমিন করে বলে, প্লিজ, বাড়ি গিয়ে পায়ে মলম লাগাবো। ফারহা আপু বাইরে দাঁড়িয়ে আছে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, সো হোয়াট? কথাটা বলেই বোরকা উঠিয়ে মায়রা পা থেকে পায়জামা ওপর দিকে ওঠাতে চায়, কিন্তু পারল না। মায়রার পরনে চুড়ি পায়জামা, এটা তো ওপরে ওঠে না। ইরফান চরম বিরক্তির শ্বাস ফেলে বলে, এটা কি পরেছ? মায়রা রেগে বলে, দেখতে পাচ্ছেন না, এটা পায়জামা। ইরফান চোখ ছোট ছোট করে মায়রার দিকে তাকিয়ে রেগে বলে, লিটল গার্ল হয়ে আমাকে রাগ দেখাচ্ছ? মায়রা মাথা নিচু করে মুখ বাঁকায়। রাগ মনে হয় শুধু এই লোকেরই আছে, আর মানুষের রাগ সব হাওয়ায় ভেসে গেছে। ইরফান পায়জামার উপর দিয়েই মায়রার পায়ে হাত রেখে গম্ভীর গলায় বলে, এটা খোলো। মায়রা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে, রেগে বলে, আপনি তো আচ্ছা অসভ্য লোক, দেখছেন না আশেপাশে কত মানুষ, আপনার বন্ধুও তো আছে, সবার সামনে আমাকে কাপড় খুলতে বলছেন, অসভ্য লোক একটা। মায়রার কথা শুনে ইরফান আশেপাশে তাকিয়ে বুঝলো ব্যাপারটা। বাঁ হাতে ধরে রাখা ফার্স্ট এইড বক্স ড্যাশবোর্ডের উপর রেখে মৃদু স্বরে বলে, ইটস ওকে, বাট আমি এখনো অসভ্যতামির ফার্স্ট স্টেপই ফুলফিল করতে পারিনি, সো আই এম স্টিল এ জেন্টলম্যান। কথাটা বলেই সোজা হয়ে দাঁড়ায়। মায়রা বোকা চোখে ইরফানের দিকে তাকিয়ে রয়। ইরফান গাড়ির ডোর লাগিয়ে গটগট পায়ে এগিয়ে গিয়ে ফারাকে ছোট করে বলে, গাড়িতে বসো। ফারা ইরফানের কথা মেনে এগিয়ে এসে গাড়িতে উঠে বসে। এরপর ইরফান নাজিমের সামনে গিয়ে দাঁড়ায়। নাজিম মৃদু স্বরে বলে, বারবি ডল। নাজিমের কথা শেষ করার আগেই ইরফান নাজিমের মুখ বরাবর একটা ঘুষি মেরে দেয়। নাজিম কিছুটা দুলে ওঠে। ইরফান দু হাতে নাজিমের শার্টের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ওকে এই নামে ডাকতে নিষেধ করেছি না? কোন সাহসে ওকে টাচ করতে যাচ্ছিলি? তোর হাত আমি ভেঙে দিব নাজিম। নাজিম নীরবে চেয়ে থাকলো ইরফানের দিকে। ইরফান নাজিমকে ধাক্কা মেরে আঙ্গুল উঁচিয়ে বলে, লাস্ট ওয়ার্নিং করছি, ওর থেকে কোটি কোটি মাইল দূরে থাকবি, নয়তো তোকে ছাড়বো না আমি। নাজিম মৃদু হেসে বলে, সাহেলের মতো অবস্থা করবি নাকি? ইরফান জ্বলন্ত চোখে চেয়ে বলে, ওর চেয়েও করুণ অবস্থা করব। নাজিম হেসে ফেলল। ইরফান এবারেও রেগে গিয়ে নাজিমকে আরেকটা ধাক্কা দেয়। নাজিম হাত উঠিয়ে বলে, এটা তুই আমার সাথে করতে পারবি না। ইরফান কিছু বলতে গিয়েও থেমে যায়। উল্টো ঘুরে তার গাড়ির দিকে যেতে যেতে শক্ত কণ্ঠে বলে, ঠিক যেমন তুই সাহেলের মতো অমানুষ হতে পারবি না। নাজিম অসহায় চোখে চেয়ে রইল। দৃষ্টি ঝাপসা হলো খানিকটা। বিষাদ সুরে বিড়বিড় করলো, যদি আমি ছিনিয়ে নিতে পারতাম, তবে বারবিডল কি আমার হতো? ও তো তোকে চায় ইরফান, ও আমার হতো না। অমানুষ হলে যদি বারবিডলকে পাওয়া যেত, তবে আমি অমানুষ হওয়ার সব ক্যারেক্টার নিমেষেই আয়ত্ত করে নিতাম। ইরফান তাদের বাসার এরিয়ার ভেতর গ্যারেজে গাড়ি সাইড করে। প্রথমে ফারা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ইরফান মায়রা পাশের সিটে ডোর খুলে মায়রাকে কোলে নিতে গেলে মায়রা চেঁচিয়ে ওঠে। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। মায়রা মিনমিন করে বলে, বাইরে ফারা আপু, বাড়িতে সবাই, প্লিজ, আমি হেঁটে যেতে চাই। ইরফান গম্ভীর গলায় বলে, নো, আমার কোমর পা সব ঠিক আছে তো। ইরফান ভ্রু কুঁচকে বলে, ওকে, আমি ভেঙে দিচ্ছি। মায়রা অসহায় কণ্ঠে বলে, ই না। ইরফান ঝট করে মায়রাকে তার কোলে তুলে নিল। এরপর গাড়ি ডোর পা দিয়ে লাগিয়ে দেয়। বাড়ির দিকে যেতে যেতে ফারার উদ্দেশ্যে গম্ভীর স্বরে দুটো শব্দ বলে, ফারা এসো। মায়রা চোখ নামিয়ে রেখেছে। কি যে অস্বস্তি লাগছে মেয়েটার। ফারা ইরফান মায়রাকে দেখে হাসলো। ইরফান ভাই মায়রার প্রতি ভীষণ সিরিয়াস, তেমনি পজিটিভ, সাথে কেয়ারিং। ফারা একদিনেই ব্যাপারটা খুব নিখুঁতভাবে ধরতে পারলো যেন।
ওদিকে শুধু তাকে কাঁদানোর উপায় খুঁজে বেড়ায়। গত পরশু রাতে শুনলই না তার জ্বর এসেছে। সকালে আসলো, তার হাতে ভুল করে একটা থাপ্পড় লেগেছে বলে আবারও রাগ দেখিয়ে চলে গেল। আজ সারাদিন কত অ্যাভয়েড করলো। ফারার চোখ জোড়া আবারও ঝাপসা হয়। মাথা ব্যথা করছে, জ্বর কিছুটা বেড়েছে হয়তো। ভেতরে গিয়ে একটা নাপা খাবে মনে মনে ঠিক করলো। মেন গেট থেকে বাড়ির ভেতরে পা রাখে ইরফান। কোনো দিকে তাকায় না, গটগট পায়ে এগিয়ে যায়। তবে মায়রার চোখে পড়ল একজন বয়স্ক মহিলা, সাথে একটি বাচ্চা ছেলে। ইনায়া আর তার শ্বশুরবাড়ির শাশুড়ি সবাই মিলে তাদের দিকেই কিছুটা অবাক নয়নে চেয়ে আছে। লজ্জায় মায়রার কান্না পায়, মিনমিন করে বলে, আপনার পায়ে পড়ি, আমায় নামিয়ে দিন, আমি হেঁটে যাব। ইরফান বিরক্তি হয়। সে কিছু বলার আগেই বয়স্ক মহিলাটি ইরফানকে ডাকলে ইরফানের পা থেমে যায়। বয়স্ক মহিলাটি ধীর পায়ে এগিয়ে এসে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, কেমন আছো দাদু ভাই? ইরফান স্বভাব সুলভ গম্ভীর গলায় উত্তর করল, আই এম ফাইন, ইউ? বয়স্ক মহিলাটি মিষ্টি হেসে ইরফানের মাথায় হাত বুলিয়ে বলে, আই এম অলসো ফাইন মাই গ্র্যান্ডফাদার। মায়েরা অদ্ভুতভাবে বয়স্ক মহিলাটির দিকে চেয়ে আছে। কেমন বিদেশি বিদেশি লাগছে। ভদ্র মহিলাটি দৃষ্টি ঘুরিয়ে মায়ের দিকে চেয়ে হেসে বলে, তুমি আমার ইরফান দাদু ভাইয়ের লিটিল গার্ল। মায়েরা কি বলবে বুঝলো না। তার ভীষণ লজ্জা লাগছে। এটা কে? পেছন থেকে তারিক নওয়াজ ইরফানের উদ্দেশ্যে বলে, মায়ের কি হয়েছে? ইরফান মৃদু স্বরে জবাব দেয়, ও সিক। এরপর সামনে দাঁড়ানো তার বাবার ফুপুর দিকে তাকিয়ে বলে, আমি তোমার সাথে পরে কথা বলছি গ্র্যান্ডমা। ভদ্রমহিলা মৃদু হেসে বলে, শিওর দাদু ভাই। এরপর মায়েরার গালে হাত দিয়ে বলে, তুমি সুস্থ হয়ে গেলে আমি আর তুমি দীর্ঘ আলাপ করব, কেমন? মায়েরা এমন বিশ্রী পরিবেশে জীবনে পড়েছে বলে মনে হয় না। এতগুলো মুরব্বী মানুষের সামনে বরের কোলে উঠে থাকার ব্যাপারটা কেমন যেন লাগলো। তবে এই বয়স্ক মহিলাটিকে এই ব্যাপারটিকে খুবই স্বাভাবিকভাবে নিতে দেখে মায়েরা অবাক হয়েছে। ইরফানের মতো ইংলিশ বলার অভ্যাস আছে। ইরফান মায়েরাকে নিয়ে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। এদিকে ফারাকে নিয়ে ইনায়া বসায়। তারেক নওয়াজের ফুপু ফারার পাশে বসে তার সাথে আলাপ আলোচনায় ব্যস্ত হয়। ইরফান মায়রাকে তার ঘরে এনে বেডে বসিয়ে দেয়। মায়রার ইচ্ছে করছে এই লোকের সব চুল ছিঁড়ে ফেলতে। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, এসব খুলে ফেলো ফার্স্ট। মায়রা রেগে বলে, আপনি একটা নির্লজ্জ অসভ্য লোক। একে তো আমাকে সবার সামনে কোল থেকে নামালেন না, এখন আবার সব খুলতে বলছেন। ইরফান রেগে মায়রার গাল চেপে বলে, স্টুপিড গার্ল, আমাকে রাগ দেখাতে নিষেধ করেছি না? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা ইরফানকে ঠেলে সরাতে চায়। খবিশ লোক একটা। ইরফান নরম করে গাল চেপে ধরেছে। মায়রাকে রেগে এমন ফোঁস করতে দেখে ইরফান কেমন অদ্ভুতভাবে তাকালো। কিছু সময় পর ইরফান মৃদুস্বরে জিজ্ঞেস করে, হোয়াট আর ইউ টু মি? তুমি আমার কে? মায়রার রাগ পড়ে যায় ইরফানের কথা বলার ধরনে। চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রাকে চুপ থাকতে দেখে আবারও বলে, আনসার মি স্টুপিড গার্ল। মায়রা কি বলবে খুঁজে পায় না। এই লোক তো তাকে 24 ঘন্টা স্টুপিড গার্ল বলতে থাকে। মাত্রই আবারও বলল। ইরফান আবারও বিরক্তি কণ্ঠে বলে, আনসার করো। মায়রা হঠাৎই মুখ ফুলিয়ে বাচ্চাদের মতো করে বলে ফেলে, স্টুপিড গার্ল। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। মায়রা থেকে এমন উত্তর বোধহয় আশা করেনি। মায়রা নিজেও বোকা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান আর বা হাত তার বা হাত মায়রার চোখের উপর রেখে ঠোঁট প্রসারিত করে নিঃশব্দে খুব সামান্য হাসে। ডান হাতে মায়রাকে জড়িয়ে নিজের কোলে বসিয়ে দেয়। মায়রা তার চোখের উপর থেকে দু হাতে ইরফানের হাত সরাতে যায়, সাথে কোল থেকে নামতে চায়। ইরফান মায়রার কোমর রেখে হাতের বাঁধন দৃঢ় করলো। বা হাতে মায়রার বাঁধা হিজাব খুলে পাশে রাখলো। এরপর দু হাতে মায়রাকে নিজের দিকে টেনে নেয়। মায়রা ইরফানের থেকে ছাড়া পেতে চায়। ইরফান মায়রার চোখের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলে, ইউ নো আই এম এ জেন্টলম্যান, সো ডোন্ট ডিস্টার্ব মি। কথাটা বলেই মুখ এঁকে নিলে মায়রা দ্রুত মাথা ডান দিকে ঘুরিয়ে নেয়। ইরফানের মুখে ঠেকে মায়রার গলায়। ইরফান যেমন বিরক্ত হয় তেমন রেগে যায়, তার কাছে ব্যাঘাত ঘটায়। মেয়েটার গলার এক কোণায় সর্বশক্তি দিয়ে মায়রা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান ভাবলে সেন। মায়রা দু হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়, একটুও নাড়াতে পারল না ইরফানকে। না তো নিজেকে ছাড়াতে পারল। মায়রা দাঁতে দাঁত চেপে বসে রইল। কিছু সময় পর ইরফান নিজে থেকেই ছেড়ে দেয় মায়রাকে। মায়রার মুখ পানে তাকায়। মায়রার চোখ বন্ধ। ইরফান মায়রার নাকের ডগায় লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে মুছে দিয়ে মৃদু স্বরে বলে, আর কখনো ডিস্টার্ব করবে না। এরপর মায়েরা বোরখা হাঁটুর উপরে তুলে দেয়। এরপর পায়জামা টেনে স্বাভাবিক কণ্ঠে বলে, এটা খোলো।
মায়েরা ইরফানের কোল থেকে নেমে বসে। ইরফান কিছু বলল না। তীক্ষ্ণ চোখে চেয়ে দেখে মায়েরাকে। মায়েরা তার মাথা নত করে রাখে। মিনমিন করে বলে, প্লিজ আপনি যান, আমি লাগাতে পারবো। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, আর ইউ শিওর? মায়েরা মাথা নিচু করেই মাথা উপর নিচ করে সম্মতি দেয়। ইরফান গম্ভীর গলায় বলে, আই নো তুমি পারবে না। মায়েরা রাগ হয়, মাথা তুলে রেগে বলে, যাবেন আপনি? ইরফান ভ্রু কুঁচকে বলে, নো। মায়েরা দু হাতে তার মাথা চেপে ধরে। ওফ, এই লোকটা কি শুরু করেছে! আবারও মাথা তুলে রেগে মেগে শব্দ করে বলে, আপনি দয়া করে যান তো অসভ্য লোক। আমার সব ঠিক আছে, আমি এক্ষুনি নাচতে পারবো। আপনি চাইলে নেচে দেখাচ্ছি। দেখাবো? ইরফান তীক্ষ্ণ চোখে তাকায়। মায়রার রাগান্বিত মুখ পানে নাকের পাটা ফুলিয়ে ফেলেছে। চোখ দুটো স্বাভাবিকের চেয়ে বড়, ফর্সা মুখ কিছুটা লাল। ইরফান বিড়বিড় করলো, ইন্টারেস্টিং। মায়েরা আবারও রেগে বলে, কি হলো? কিছু বলছেন না কেন? ইরফান বসা থেকে দাঁড়িয়ে যায়, প্যান্টের পকেটে দু হাত রেখে গম্ভীর গলায় বলে, ওকে, স্টার্ট নাও। কোনটাতে কমফোর্ট, সং অর হুইসেল? মায়েরা থতমত খেয়ে তাকায় ইরফানের দিকে। সে তো কথার কথা বলল, আর এই লোক সত্যি সত্যি ধরে নিয়ে তাকে অপশন দিচ্ছে। গানের সাথে নাচবে নাকি শিশের সাথে? সে কি পাগল নাকি? এই লোকের সামনে সে নাচলেই লজ্জায় কয়দিন অজ্ঞান থাকবে। সেটা ভেবেই যেন তার মাথা ঘুরে উঠছে। ইরফান উল্টো ঘুরে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসল। এগিয়ে গিয়ে টেবিলের ড্রয়ার থেকে একটি মলম আর একটি ব্যথার ওষুধ বের করে মায়ের দিকে ছুড়ে দেয়। এগুলো মায়ের কোলের উপর গিয়ে পড়ে। ইরফান পরনে ব্লেজার খুলে ফেলল। মায়রা তাকায় ইরফানের দিকে। দুজনের চোখাচোখি হয়। ইরফান তীক্ষ্ণ চোখে চাইলে মায়রা মাথা নিচু করে নেয়। ইরফান কিছু বলল না। মায়রা মুখের খাবার গিলে নিয়ে ইরফানের উদ্দেশ্যে বলে, আপনি আমাকে আগে থেকেই চিনতেন বলেই আমাদের বাড়ির সামনে গিয়ে শেষ বাজাতেন। ইরফান বিস্ময় চোখে তাকায় মায়রার দিকে, রেগে বলে, স্টুপিড, আমাকে তোমার বখাটে ছেলে মনে হয়? লাইক ইউ? মায়রার চোখ ছোট ছোট করে তাকায়। সে বখাটে? খবিশ লোক একটা। রেগে বলে, আপনি আমাকে বখাটে বললেন? ইরফান গম্ভীর গলায় বলে, ইয়া, ইউ আর আ স্টুপিড গার্ল। একটু থেমে বলে, তোমাকে চিনতাম না। ইনফ্যাক্ট ওই বাসায় যে তুমি নামের একটা স্টুপিড মেয়ে থাকতে, এটাও জানতাম না। আদারওয়াইজ সেই রোডের আশেপাশে যেতাম না। মায়রার কেন যেন রাগ হয়। ইরফান মায়রাকে তার দিকে রেগে থাকতে দেখে মায়রার কপালে একটা টোকা দিয়ে বলে, পুচকি মেয়ে, চোখ নিচে রাখবে। যা বলেছি ইটস ট্রু। আই ডোন্ট লাইক ইউ। মায়রার ইচ্ছে করলো তার ভাতের প্লেট এই লোকটার মুখ বরাবর ছুঁড়ে মারতে। সে ইচ্ছেকে আপাতত চেপে রাখলো। কোলের ওপর থেকে ভাতের প্লেট ঠাস করে বেডের উপর রেখে দেয়। এরপর হাঁটুতে ভর দিয়ে ইরফান বরাবর হয়ে এটো হাতের এক আঙ্গুল উঁচিয়ে বলে, এই মিস্টার, আই হেট ইউ। শুনতে পেয়েছেন? ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায়। এই পুচকি মেয়ে এই নিয়ে আজ সেকেন্ড বার বলল তাকে নাকি হেট করে। ইরফানের এক বিন্দুও হজম হয় না এটা। রেগে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, আমাকে রাগিও না। মায়রাও রেগে বলে, আপনি যেমন আমাকে পছন্দ করেন এটা আমি শুনি, তেমনি আমিও আপনাকে আর বলতে পারি না। ইরফান হঠাৎই মায়রা জোড়া আঁকড়ে ধরে। মায়রা চটপট করে নিজেকে ছাড়াতে তাকে নিয়ম করে বলবে তাকে পছন্দ করে না, আবার শুধু কাছে আসবে। ইরফান দু হাতে মায়রাকে শক্ত করে ধরল। মায়রা জেদ চাপে, এই লোকটাকে তো সে ছাড়বে না। তাকে পছন্দ করবে না কেন? মোচড়ামুচড়ি করতে থাকে। ইরফান তীব্র বিরক্তিতে কপাল কোঁচকালো। ইচ্ছে করলো ঠাঠিয়ে একটা চড় মারতে। একটু আগেই বলেছে ডিস্টার্ব না করতে, বাট এ তো একটা আস্ত স্টুপিড। বেশ কিছুক্ষণ পর ইরফান মায়রাকে ছেড়ে দেয়। মায়রা মাথা নিচু করে নেয়। ইরফান মায়রার গাল উঁচু করে ধরে। ইরফান রেগে কিছু বলতে গিয়ে জিভ গুটিয়ে নেয় মায়রার বন্ধ চোখের পাতা বেয়ে গড়িয়ে পড়া জলকণা দেখে। মায়রাকে ছেড়ে দু হাতের আজলায় মায়রার মুখটা নিয়ে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? মায়রা পিটপিট করে তার ভেজা চোখ জোড়া মেলে তাকায়। বাচ্চাদের মতো করে বলে, আপনি আমাকে পছন্দ করেন না। ইরফান মায়রার চোখের দিকে তাকায় তীক্ষ্ণ দৃষ্টিতে। গলায় পেঁচিয়ে রাখা মায়রার ওড়না দুটো দুবার ঘুরিয়ে ছুঁড়ে ফেলে। এরপর দু হাতে মায়রাকে খানিকটা উঁচু করে মায়রার গলার নিচ বরাবর দিলটায় আলতো ঠোঁট ছুঁয়ে সূক্ষ্ম হাসে। এরপর গলায় মুখ গুজে বেশ কয়েকবার লম্বা শ্বাস টানে। ওভাবেই মৃদু স্বরে বলে, লাইং গার্ল, আই রিয়েলি ডোন্ট লাইক ইউ। আমি বাংলাদেশে এসেছি। শুদ্ধ কড়াকড়ি খাওয়ার মতো করে হেসে বলে, ওগো মিথ্যাবাদী মোর দাদি, আমি খাট থেকে পড়লে সব দোষ তোমার গ্র্যান্ডমা। তারেক নেওয়াজের ফুপু বিরক্ত হয়ে বলে, এই বাদরের ছা, আমাকে তোমার লায়ার মনে হয়? শুদ্ধ এবার একটু সিরিয়াস হয়ে বলে,
সত্যি এসেছো? হুম। শুদ্ধ মাথায় হাত দিয়ে বলে, ফাইনালি। আমি মাকে নিয়ে আসছি। কতদিন পর আমার একমাত্র বুড়ি বউটার চাঁদ মুখখানা দেখব। আহ, ভাবতেই আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। বলছি, তুমি কি গোলাপি হচ্ছ? না মাই ফার্স্ট ওয়াইফ? শুদ্ধর দাদি হেসে বলে, ইয়েস বাবু। আমি তোমার লাল মুখ ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে দিব ভেবেই গোলাপি হয়ে গিয়েছি। শুদ্ধ ভোঁতা মুখ করে ডাকে, গ্র্যান্ডমা। শুদ্ধর দাদি মৃদু হেসে বলে, ত্রিনাকে নিয়ে এসো। আমি ওয়েট করছি তোমাদের জন্য। ওকে মাই ফার্স্ট ওয়াইফ। ধরণীর বুকে সন্ধ্যার আমেজ নেমেছে। মায়েরা ইরফানের বুকে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। ইরফানের দু হাতের বাহু বন্ধনীর মাঝে মায়েরা, ইরফানের থুতনি রাখা মায়রার মাথা বরাবর। সেও ঘুমিয়েছে বউকে সঙ্গ দিতে গিয়ে। মিটিমিটি ফ্যানের বাতাস সাথে এসি মিলিয়ে মায়রার শরীর ভীষণ ঠান্ডা। তবে ইরফানের উষ্ণতায় তা মায়রাকে খুব বেশি কাবু করতে পারল না। ইরফানের ঘুম ভেঙে যায় ডান হাতে কপাল স্লাইড করে। দুপুরে না খাওয়ার সাথে অভ্যাসগত বিকেলে এক কাপ চা কফি খাওয়া না খাওয়ার ফল। বাঁ হাতে নাড়াতে গেলেই পারল না। চোখ মেলে তাকালে দেখলো মায়েরা তার বাঁ হাতের বাহুতে মাথা রেখে শান্ত হয়ে ঘুমিয়ে আছে। ইরফান বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল মায়রার মুখ পানে, যেন গভীর ভাবনা ভাবছে। হঠাৎই চোখ সরিয়ে নিয়ে ঘূর্ণায়মান ফ্যানটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। মায়রাকে তার বালিশে শুয়ে দিয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে মাগরিবের কাজা নামাজ আদায় করলো। এরপর জায়নামাজের উপর আবারও শটান হয়ে শুয়ে পড়ে। দৃষ্টি ঘুরিয়ে মায়রার ঘুমন্ত মুখ পানে কেমন নির্জীব চোখে চেয়ে থাকে। ভীষণ অস্থির লাগছে। ফোনের ভাইব্রেট শব্দে শোয়া থেকে উঠে কল রিসিভ করে। ওপাশ থেকে বলে, স্যার, কনফার্ম করব? ইরফান নিশ্চুপ। বাঁ হাত প্যান্টের পকেটে রেখে মায়রার পানে চেয়ে আছে। প্রায় মিনিট 3 পেরিয়ে গেলেও ইরফানের কোনো অ্যান্সার না পেলে কলের ওপাশ থেকে লোকটি আবারও ডেকে ওঠে, স্যার। ইরফান অস্থির হয়। এসির মাঝেও কেমন ঘামছে, জিভ দিয়ে ঠোঁট ভেজায়। মায়ের দিকে এগিয়ে গিয়ে মায়ের দিকে পাশ ফিরে শুয়ে পড়ে। ডান কানে এখনো ফোন। বাঁ হাতে ঘুমন্ত মায়রাকে টেনে জড়িয়ে নিল নিজের সাথে। ওপাশ থেকে লোকটির আবারও ডাক আসে। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ। তবে কিছু বলল না। মায়ের গলায় মুখ গুজে শ্বাস টানে। বিড়বিড় করে, মাই বার্ড ফ্লাওয়ার। কথাটা বলে আবারও চুপ হয়ে যায়। কানে এখনো ফোন। বেশ কিছুক্ষণ পর মৃদু স্বরে বলে, মেবি আই ওয়ন্ট, বাট ওকে। হয়তো আমি পারবো না, কিন্তু কনফার্ম করো। মায়েরা ঘুমের মাঝেই নড়ে চড়ে ওঠে। উষ্ণতা পেয়ে আরও খানিক সিটিয়ে নেয় নিজেকে ইরফানের দিকে। ইরফান কল কেটে ফোন বেডের ওপর ছুঁড়ে ফেলে। দু হাতে মায়েরাকে টেনে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নেয়। গলায় শ্বাস টানে দীর্ঘ, চোখ বন্ধ। কিছু সময় পেরোলে ইরফান মায়েরার কানের কাছে মুখ নিয়ে ঠোঁট বাঁকিয়ে বিড়বিড়িয়ে বলে, আই ডোন্ট লাইক ইউ স্টুপিড গার্ল। একটু থেমে হতাশ কণ্ঠে বিড়বিড় করে, হোয়াই আর ইউ সো লিটল গার্ল। বেশ কিছুক্ষণ পর মায়েরাকে ছেড়ে ইরফান বেড থেকে নেমে পড়ে। ঘরের কম পাওয়ারে একটি লাইট জ্বালায়। কাবার থেকে শার্ট প্যান্ট ব্লেজার সব বের করে দ্রুত রেডি হয়ে নিল। এরপর হাতে হাত ঘড়ি পরে নিল। সাদা শার্ট, কালো ব্লেজার, কালো প্যান্ট পরিহিত ইরফান নিজেকে একবার দেখল। এরপর দৃষ্টি ঘুরিয়ে আয়নার সৃষ্ট প্রতিবিম্ব ঘুমন্ত মায়রাকে দেখল। আবারও দৃষ্টি ঘুরিয়ে আয়নার তার চোখের দিকে তাকালো। সে নিজেকে মায়রার দেওয়া বর্ণনাগুলো সাথে মেলানোর চেষ্টা করছে। তার চোখগুলো সত্যি বিড়ালের চোখের মতো। ইরফান হতাশ হয়। এটা কি মায়রার পছন্দ নয়? তার শীষ মায়রার পছন্দ, এটা তো কনফার্ম। আর কি কিছু পছন্দ নয়? ইরফান চিন্তিত হলো, তার কি ট্রিটমেন্ট করানো উচিত? মায়রা যে তাকে বিদেশিদের মতো বলে, কিন্তু সে বাংলাদেশিদের মতো হবে কি করে? গায়ের রং কালো করে কিভাবে? চোখের মনি কালো করবে কিভাবে? লেন্স লাগাবে কি? ইরফান এসব উদ্ভট টপিক নিয়ে ভাবছে। এসব তার খেয়ালে আসতেই চরম বিরক্তিতে চোখ মুখ কোঁচকালো। ভাবনার ইতি ঘটিয়ে কিছু ফাইল চেক করে বেছে বেছে ইম্পর্টেন্ট ফাইলগুলো নিয়ে ঘর থেকে বেরোতে নিলেই মাইনার ঘুম জড়ানো কণ্ঠ পায়, কোথায় যাচ্ছেন? ইরফানের পা থেমে যায়। পিছু ফিরে তাকায়। মায়েরা ঘুম ঘুম ফোলা চোখ মুখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান ঘরের বড় লাইট জ্বালিয়ে দিলে মায়েরা চোখ কুঁচকে নেয়। ইরফান এগিয়ে এসে মায়েরার সামনে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে, অফিস, তোমার কিছু লাগবে? মায়েরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। কিছু একটা ভেবে পেট থেকে নেমে বলে, আমার জন্য আইসক্রিম আনবেন? ইরফান অবাক হয়ে বলে, ফ্রিজে নেই? মায়েরা দুদিকে মাথা নাড়ায়, অর্থাৎ শেষ। ইরফান অবাক হয়ে বলে, স্টুপিড, কবে খেয়েছো সব? মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়। এই লোকটা একটা অলসের ডিব্বা, এজন্যই তাকে ফ্রিজ এনে দিয়েছিল। মায়েরা এখন বুঝেছে ফ্রিজ না আনলে তো ডেইলি দোকান থেকে আনতে হতো, তাই ফ্রিজ এনেছে। এনেছে তো এনেছে, 3 মাসের বেশি হয়ে গেল। তো সব শেষ হবে না?
এনার বিয়েতে কতজন খেয়ে নিয়েছে সে তো খেতেই পারেনি, আর এই লোক তাকে সব খাওয়ার অপবাদ দিচ্ছে। মায়েরা কিছুটা রেগে বলে, আপনি এক ফ্রিজ আইসক্রিম দিয়ে কি আমাকে পুরো জীবন চালিয়ে নিতে বলছেন? কিপ্টে লোক একটা। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড গার্ল। একটু থেমে মৃদু স্বরে বলে, আবার আনিয়ে দেব। আই হ্যাভ এ ইম্পর্টেন্ট কোশ্চেন, আনসার করো। মায়েরা খুশি হয়, মাথা নেড়ে বলে, বলুন। ইরফান গলা ঝেড়ে প্রশ্ন করে, ডু ইউ প্রেফার এ লোকাল পার্সন অর এ ফরেন পার্সন? মায়েরা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়েরার বোকা চাহনি দেখে আবারও গলা ছেড়ে বলে, আই মিন তুমি ফরেন ছেলে লাইক করো আর আমাদের দেশের ছেলে? মায়েরা এবার ভালো করে বুঝতে পেরে সহজ মনে উত্তর করলো, দেশি ছেলে থাকতে বিদেশি ছেলেদের কেন পছন্দ করতে যাব? পাগল নাকি? আমাদের দেশের ছেলেরাই অনেক সুন্দর। একটু থেমে ইরফানের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, আপনার কি বিদেশি মেয়ে পছন্দ? ইরফান মায়ের প্রশ্ন শুনল না। মায়ের প্রথম কথা শুনেই তার যেমন হতাশ লাগলো তেমনি রাগ হলো। ডান হাতে মায়ের গাল চেপে রেখে বলে, স্টুপিড গার্ল, এখন থেকে বিদেশি ছেলেদের লাইক করবে, নয়তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। কথাটা বলে ইরফান মায়ের গাল ছেড়ে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা অদ্ভুতভাবে ইরফানের দিকে যেই থাকে, বিড়বিড় করে, খবিশ লোক একটা। আমার দেশি ছেলে ভালো লাগে, তাতেও এই লোকের সমস্যা। খবিশের দাদা একটা। ইরফান নিচে নেমে তার দাদির রুমে গিয়ে ডাকে, গ্র্যান্ডমা। ইরফানের দাদি ইরফানকে দেখে বেড থেকে নেমে আসে। ইরফানের মাথায় হাত বুলিয়ে বলে, আই থিঙ্ক বিয়ে করে তুমি অনেক শুকিয়ে গিয়েছ। ইরফান বিব্রত বোধ করে। ইরফানের দাদি আড়ালে মিটিমিটি হাসে ইরফানকে বিব্রত করতে পেরে। ইরফান তার দাদির ফান ধরতে পেরে স্বভাবসুলভ গম্ভীর গলায় বলে, আই থিঙ্ক তুমি এখন আমার গ্র্যান্ডফাদারকে ছাড়াও অন্যের গ্র্যান্ডফাদারদের দেখা স্টার্ট করছো। দ্যাটস ওয়াই তুমি ব্লাইন্ড হওয়ার পথে। ইরফানের দাদি থতমত খেয়ে তাকায়, কি ধরিবার ছেলে। এসব রেখে বলে, তুমি কি আমার ওয়াইফকে লাইক করতে শুরু করেছো? ইরফান ভ্রু কুচকে বলে, নো। ইরফানের দাদি হেসে বলে, নো প্রবলেম। তুমি ওকে 100% লাইক করবে, আমি ম্যানেজ করব। ইরফান বাইরে যেতে যেতে ঠোঁট বাঁকিয়ে বলে, ওকে, ট্রাই ইট। মায়েরা বেডের ওপর গুটিসুটি হয়ে বসে আছে। তার পাশেই সেই বিদেশিদের মতো বয়স্ক মহিলাটি বসে ফোনে কারোর সাথে কথা বলছে। কথা বলার মাঝে ইংলিশটাই বেশি বলে। ইনি তারিক নেওয়াজের ফুপু, অর্থাৎ তারিক নেওয়াজের বাবার বোন। ইরফানের দাদা দাদি ইরফানের ছোটবেলাতেই মারা গিয়েছে। তার দাদার এই একমাত্র বোন আছে যে কানাডায় থাকে। বয়স্ক মহিলাটি ঘরে এসে প্রথমে মায়েরার সাথে এসব গল্পই করেছে। কিছুক্ষণ পর তিনি কল কেটে মায়ের দিকে ফিরে বসে। মায়ের গালে হাত দিয়ে বলে, এই যে আমার দাদু ভাইয়ের বউ, আমার কথাটা মন দিয়ে শোনো। মায়েরা মাথা নেড়ে মৃদু হেসে জবাব দেয়, জি দাদিমা, বলুন। ইরফানের দাদি মায়েরার গালে হাত রেখে বলে, তুমি খুব সুইট একটা মেয়ে। আমার ইরফান দাদু ভাইয়ের সাথে খুব মানিয়েছে। আসলে আমি আসবো আসবো করে আসতে পারছিলাম না। আমার ছোট দাদু ভাই খুব অসুস্থ ছিল, সে সুস্থ হলেই এদেশে আসলাম। ইরফান তোমায় মানে না শুনেছিলাম। এখানে এসে তোমাদের একসাথে দেখে খুব ভালো লাগলো। মায়েরা অবাক হলো ইরফানের দাদিকে একদম বাঙালিদের মতো করে কথা বলতে দেখে। যদিও বাংলাতেই বলে, তবে থেকে থেকে ইংলিশ শব্দ বলে, তবে তার সাথে কথা বলার সময় এমনটা করলো না। বয়স্ক মহিলাটি মায়েরা জামা ধরে অবাক হয়ে বলে, এসব জামা পরে থাকো তুমি? মায়েরা মৃদু স্বরূপ বলে, জি। ইরফানের দাদি হতাশ কণ্ঠে বলে, তোমার শাশুড়ির তো দেখি কোনো খেয়াল নেই। ছেলে এমনিতেই বউ মানে না, বউটাকে ছেলের সামনে সাজিয়ে গুছিয়ে রাখবে, তা না করে উল্টে তোমাকে জামা পরিয়ে রাখে। আমার দাদু ভাই তোমাকে ভালোবাসবে কিভাবে তাহলে? মায়েরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দাদির দিকে। তিনি আবারও বলেন, তোমার শাশুড়ির এই বিয়েতে মত ছিল না, আমি সব জানি। তাই কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য সব নিয়ে এসেছি। আমি তোমাকে যা যা বলবো তুমি এখন থেকে সেসব করবে, বুঝেছ? মারা পিট পিট চোখে চেয়ে থাকে। ইরফানের দাদি উঠে গিয়ে তার লাগেজ থেকে অনেক বড় একটি প্যাকেট বের করলো, সাথে দুটি গহনার বাক্স। এরপর মায়েরার পাশে সেসব রেখে প্রথমে বড় প্যাকেটটির ভেতর থেকে অনেকগুলো শাড়ি বের করে। তার মধ্যে থেকে একটা কালো সিল্কের শাড়ি মায়নার কাঁধে ধরে বলে, বাহ, খুব সুন্দর লাগছে, এখন এটা পরে এসো যাও। মায়েরা কি বলবে বুঝলো না। বোকার মতো একবার শাড়ির দিকে তাকায়, আরেকবার বয়স্ক মহিলাটির দিকে। তিনি মায়নের গালে হাত দিয়ে বলে, তুমি বোকা মেয়ে নাকি? জানো না ছেলেদের এভাবে হাতে রাখতে হয়? বাঙালি মেয়ে হয়েও দেখছি কিছুই জানো না। আচ্ছা, তুমি যদিও ছোট, আমি এসব শেখানোর জন্যই এসেছি। তারিক আমাকে বিয়ের পর থেকেই আসতে বলছিল, সে যাক, এবার এসেছি। তোমাকে সব শিখিয়ে পড়িয়ে তবেই কানাডায় ফিরবো। মায়েরাকে এখনো বোকার মতো চেয়ে থাকতে দেখে তিনি আবারও বলেন, এখন থেকে সবসময় শাড়ি পরবে,
আমার ইরফান দাদু ভাইয়ের কাছে কাছে থাকবে। এসব জামা আর কখনো পরবে না। শাড়ি ছেলেদের দুর্বলতা। যদিও আমার ইরফান দাদু ভাই গুড বয়, তবুও ছেলেদের বিশ্বাস নেই। তাই এখন থেকে আমি যা বলবো সব মেনে চলবে, বুঝেছো? শাড়ি পরে সেজেগুজে থাকলে ইরফান তোমাকে নিয়ে ভাববে। মায়েরা বোকা চোখে চেয়ে বলে, আমি জামা পরলেও উনি আমার কথা ভাবে তো? ইরফানের দাদি ভ্রু কুঁচকে বলে, তোমাকে কোলে নিয়েছিল বলে তোমার এমন মনে হচ্ছে? ও তোমাকে হেল্প করেছে। বউয়ের ভালোবাসা আলাদা। এবার যাও, শাড়িটা পরে এসো। মায়েরা কথা বাড়ালো না, চুপচাপ এখানেই শাড়িটা পরে নিল। তার অস্বস্তি হচ্ছে ব্লাউজের হাত কাটা আর সাইজও কেমন ছোট ছোট। যদিও মায়েরা শাড়ি পরতে গিয়ে ঢেকে নিয়েছে, মাথায় আঁচল দিয়ে কাঁধও ঢেকে নিয়েছে। ইরফানের দাদি অসন্তুষ্ট চোখে চাইলেন মায়েরার দিকে, এগিয়ে এসে বললেন, এইভাবে পরলে হবে না। নো প্রবলেম, আমি ঠিক করে দিচ্ছি। এরপর তিনি শাড়ির আঁচল কাঁধে কুচি করে পরিয়ে দিলেন, সাথে মায়েরা কোমর ঢেকেছিল শাড়ি দ্বারা তা উন্মুক্ত করে দিয়ে ঠিকঠাক করে দিয়ে বলে, এবার ঠিক আছে, এভাবেই শাড়ি পরবে, বুঝেছ? মায়েরা চোখ বড় বড় করে তাকায়, অসহায় কণ্ঠে বলে, দাদিমা, আমায় ক্ষমা করুন, আমি এভাবে পড়তে পারবো না। ইরফানের দাদি অবাক হয়ে বললেন, আরে মেয়ে, আমার ছেলের বউ তোমার চেয়ে অনেক বড়। সে এভাবে বাইরে যায়, আর তোমাকে আমি বাসায় থাকতে বলেছি, এটাও পারছো না। পারতে হবে, বুঝেছ? মায়ের হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করলো। সে পাগল নাকি? এভাবে সে ঘুরবে? অসম্ভব। একবার এই ঘর থেকে বেরোলে সে সব খুলে ফেলবে। ইরফানের দাদি মায়েরাকে বসিয়ে তার আনা গহনাগুলো পরিয়ে দিতে লাগলেন। গলায় একটি হার পরিয়ে দিলেন, দু হাতে বালা, কানে দুল, ডান হাতের অনামিকা আঙুলে একটি আংটি পরিয়ে দিলেন, সবগুলো সোনার। সবশেষে হাতে ছোট্ট একটা নোজপিন নিয়ে বললেন, তোমার নাক ফুটো আছে? মায়েরা মাথা ঝাঁকালো, অর্থাৎ আছে। ইরফানের দাদি নোজপিন পরিয়ে দিতে নিলে মায়েরা নিজেই আয়না দেখে পড়ে নিল। তার বিয়ের কয়েকদিন আগে তার মা নাক ফুরিয়ে দিয়েছিল। এরপর একটা ছোট্ট সোনার রিং পরিয়ে দিয়েছিল। মায়েরা রাগ করে খুলে দিয়েছিল তাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। পড়ার সময় একটু ব্যথা পায়, তবে ফুটো বন্ধ হয়নি এখনো। মায়েরা ইরফানের দাদির সামনে আসলেই তিনি মায়েরা থুতনিতে হাত দিয়ে বললেন, খুব সুইট লাগছে তোমাকে, এসব গহনা কখনো খুলবে না, আর এভাবেই শাড়ি পরবে সব সময়। কিছু একটা ভেবে প্রশ্ন করে, কতদিন হলো ইরফানের সাথে এক রুমে থাকছো? মায়েরা বোকা চোখে চেয়ে থাকে। ইরফানের দাদি আবারও বলেন, তোমাদের মধ্যে কিছু হয়নি তাই না? মায়েরা প্রশ্নাত্মক চোখে চেয়ে বলে, কি হবে? ইরফানের দাদি কপাল চাপড়ালেন, গলা আরেকটু নিচু করে সময় নিয়ে কিছু বোঝানোর মতো করে বলতে লাগলেন। মায়েরা চোখ বড় বড় করে শব্দ করে বলে ওঠে, আস্তাক ফিরুল্লাহ। ইরফানের দাদি ভ্রু কুচকে বলে, আস্তাক ফিরুল্লাহ নয়, বলো আলহামদুলিল্লাহ। মায়েরা দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বলেন, দাদিমা, আমার বাথরুম পেয়েছে। বয়স্ক ভদ্রমহিলা বলে উঠলেন, পরে যেও, আগে আমার কথা শেষ করতে দাও, নয়তো স্বামীরা অন্য মেয়ের কাছে চলে যায়। আমার ছেলের ক্ষেত্রে এমনটাই হয়েছিল। খুবই বাজে ব্যাপার হয়, তাই তোমাকে আগেই শিখিয়ে দিচ্ছি, এসো। মায়ের কেঁদে দেওয়ার মতো অবস্থা, মাথা নেড়ে বলে, সত্যি দাদিমা, আমার বাথরুমে যেতেই হবে। আচ্ছা, আমার বাথরুমে যাও। কিন্তু আমার তো সবার বাথরুমে গেলে বাথরুমে চাপ আসে না। হোয়াট? মায়েরা কোনো রকমে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে ইরফানের দাদি বলে, এই শাড়িগুলো নিয়ে যাও। মায়েরা দ্রুত পিছু ফিরে শাড়িগুলো নিয়ে নেয়, নয়তো আবারও এনার সামনে পড়তে হবে। এরপর কোনো কথা না বলে এক প্রকার দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। পেছন থেকে ইরফানের দাদি বলে, আবার আসবে কিন্তু, আরও অনেক কিছু শেখানোর বাকি আছে তোমাকে। মায়েরা বিড়বিড় করলো, জীবনেও না, ইনি না যাওয়া পর্যন্ত আমি ঘর থেকে বের হব না। কিসব কথা বলেছি। মায়েরা তার ঘরে যেতে গিয়েও থেমে গেল। হায় হায়, সে তো অনেক খোলামেলা হয়ে আছে। ছাদের সিঁড়ির দিকে চোখ পড়লে দেখলো ফারা ইনায়া ছাদের দিকে যাচ্ছে। ইনায়া চোখে মায়রাকে পড়লে মেয়েটা অবাক হয়, তবে বুঝলো এসব তার দাদির কাজ। মৃদু হেসে মায়রাকে বলল, মায়রা ছাদে এসো। মায়েরা সম্মতি দিয়ে দ্রুত ইরফানের ঘরে গিয়ে শাড়িগুলো এক জায়গায় রেখে শরীরে একটা ওড়না জড়িয়ে নিজেকে ঢেকে নিল। এবার ভালো লাগছে। এরপর সময় ব্যয় না করে ছাদের উদ্দেশ্যে এগোলো। রাতে ছাদে যেতে তার অনেক ভয় ভালো লাগে, সাথে দুজন সঙ্গী থাকলে তো কথাই নেই। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। ত্রিনা বেগম শুদ্ধর কথায় বেডের উপর বসে বললেন, এখানে এসে বস। এত ব্যস্ত থাকিস, ভাবছি গ্রামে চলে যাব এবার। শুদ্ধর মন খারাপ হলো। তার মা গ্রামে একা থাকলে তার একা একা এখানে থাকতে ভালো লাগে না। এগিয়ে এসে মায়ের পাশে বসলো শুদ্ধ। এক পা বেডের উপর রেখে তার মায়ের দু হাত ধরে দুঃখ দুঃখ মুখ করে বলে, আমাকে কি তুমি অর্ধেক মাস পেটে রেখেছিলে মা? টিনা বেগম ভ্রু কুঁচকে বলেন, অর্ধেক মাস মানে? অর্ধেক মাস রাখলে তুই বাঁচতি? শুদ্ধ আগের চেয়েও দুঃখ দুঃখ মুখ করে বলল, 10 মাস পেটে রাখলে এখন খেয়াল রাখার বেলায় কিপটেমি করছো কেন? আমার মনে হচ্ছে তোমার ভুলে যাওয়ার রোগ আছে।
আমাকে অর্ধেক মাস পেটে রেখেছো তো, তাই অর্ধেক বছরে অর্ধেক সময় আমাকে আর মনে পড়ে না তোমার। বলছি বাকি অর্ধেক মাস আমাকে কে পেটে ধরেছিল গো? ট্রিনা বেগম বিরক্ত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ হতাশ কণ্ঠে বলে, বলো বলো, বাকি 5 মাস কে আমাকে ধার নিয়ে তার পেটে রেখেছিল? আহারে, সেই মাকে এখনো দেখতেই পেলাম না। তুমি কি হিংসুটে মা, যে তোমার ছেলেকে ধার নিয়ে এত কষ্ট করে তার পেটে রাখলো, তাকে একবার আমার কাছে আনবে না? ইস, কি যে কষ্ট হচ্ছে আমার। ট্রিনা বেগম শুদ্ধর কানকে টেনে ধরে বলে, এই বাদর, তোকে কে পেটে ধরবে? তোর মতো বাদরকে পেটে ধরবে ভাবলেই তো মানুষ বেহুশ হয়ে যাবে। আহ মা, ছাড়ো। আমার আরেক মাকে দেখতে চেয়েছি বলে তুমি চরম হিংসুটে পরিচয় দিচ্ছ। তুমি আমাকে যতই বাধা দাও না কেন, আমি 7 সমুদ্র 13 নদী পার দিয়ে তাকে ঠিক খুঁজে নিব। তুমি কখনোই আমাদের মাঝে বাধা হতে পারবে না। এই বাদর, থামবি তুই? পেটের ভেতরেও দিনে 200 বার লাথি মেরে মেরে জ্বালিয়েছিস, বাইরে বেরিয়ে তো আস্ত বাদর হয়ে গেলি। শুদ্ধ তার কান থেকে তার মায়ের হাত ছাড়িয়ে নিয়ে দাঁত কেলিয়ে হাসলো। অতঃপর একটু মন খারাপ করে বলল, আমি যেখানে তুমিও সেখানে। তোমার গ্রামের ওই বাড়ি তুলে এনে আমার বাড়ির ছাদের উপর রাখবো, হবে না? বাদর হয়ে আর হনুমান হয়ে তুমি এখানেই থাকবে, শেষ কথা। ত্রিনা বেগম এ পর্যায়ে মৃদু হেসে বললেন, সে দেখা যাবে। তুই কি বলবি বলেছিলি? বল। সত্য সিরিয়াস হলো, একটু থেমে গলা ছেড়ে বলে, স্বামীয়া মেয়েটাকে আংটি কেন দিয়েছো মা? আমাকে কি একটা কথা বলা উচিত ছিল না তোমার? ত্রিনা বেগম ভ্রু কুঁচকে বললেন, ওকে আংটি দিলে তোকে কেন বলতে হবে? আমার জন্য আংটি দিয়েছো, তো আমাকে বলবে না তুমি? তুমি আমাকে তাকে আমার সাথে জড়িয়ে দিতে চাইছো, এটা অন্যকে বলার আগে আমাকে একবার বলবে না? টিনা বেগম শুদ্ধর মাথায় হাত দিয়ে মৃদু হেসে বলে, ওকে আমার খুব পছন্দ তোর জন্য, কিন্তু আমার ওকে পছন্দ নয় মা। টিনা বেগম বিস্ময়ে চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, আমার অন্য কাউকে পছন্দ মা। টিনা বেগম বিস্ময়ে চোখে তাকায় শুদ্ধর দিকে, আবারও অবাক কণ্ঠে বলে, স্বামী আর কি হবে তাহলে? ওকে যে আমি বলেছি ওকেই আমার বৌমা বানাবো, ও তো কষ্ট পাবে বাবা। তুই তো আমাকে আগে বলিসনি তোর অন্য কাউকে পছন্দ। সত্য হঠাৎই চেঁচিয়ে বলে, আমি কিভাবে বলবো? তুমি আমাকে সেই সুযোগটাই তো দাওনি। আমাকে না জানিয়ে অন্য কাউকে কথা দিয়ে দিয়েছো, আমার বাড়িতে এনে রেখে দিয়েছো। সে আমার সেবা করছে, আমার বউ হবে বলে। অথচ আমি জানিই না। তুমি আমাকে আগে বলেছো ঠিক আছে, কিন্তু আমাকে বলার আরও অনেক আগেই তো তুমি এই মেয়েটাকে কথা দিয়েছো। কেন? আমি কি রোবট? আমার মন নেই? তুমি আমার মনের কথা একটাবার শুনবে না? উল্টে এমন এমন ইমোশনাল কথা শোনাতে আমি নিজেই ভেঙে যেতাম। একটু থেমে আবারও বলে, সবচেয়ে বড় কথা, বাড়িতে আমি তোমায় নিষেধ করেছিলাম। এরপরও এটা নিয়ে তুমি এখনো কিভাবে পড়ে আছো? আমি নিষেধ করেছিলাম কিনা বলো? টিনা বেগম নীরব চোখে ছেলের পানে চেয়ে আছেন। শুদ্ধর কণ্ঠে রাগ আবারও শব্দ করে বলে ওঠে, তুমি আমার কত ভালো মা, অথচ আসল সুখ হাতে তুলে দেওয়ার সময় আমার মতামত না শুনিয়ে নিজের মতামত আমার উপর চাপিয়ে দিতে চাইছো। কেমন মা তুমি বলো তো? নিজের ছেলের ভালো থাকার কথাটা একবারও ভাববে না? নিজের কথা ভাবতে গিয়ে আমার কথা ভুলেই গিয়েছো। টিনা বেগম জড়িয়ে আসা কণ্ঠে ডাকে, শুদ্ধ। শুদ্ধ তার মায়ের দিকে তাকালো না, ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, লাস্ট একটা রিকোয়েস্ট রাখো, মেয়েটাকে তার বাড়িতে রেখে এসো প্লিজ। আমি তোমাকে আর এই মেয়েকে নিতে পারছি না। এমনিতেই আমার জীবনে অশান্তির শেষ নেই। টিনা বেগম ঝাপসা চোখে ছেলে প্রস্থান দেখলেন। সে ভালো মা হতে পারেনি, তার ছেলে তাকে নিতে পারছে না যে, হয়তো তার ভুল আছে। সে না হয় সামলে নিত কোনোভাবে। তার ছেলের সুখের জন্য কি কম কিছু করেছে? কিন্তু তার ছেলে তাকে কিভাবে বলতে পারলো সে শুদ্ধ সুখের কথা ভুলে গিয়েছে? স্বামীয়া খুব লক্ষ্মী একটা মেয়ে, শুদ্ধ সুখী হবে বলেই তো স্বামীর মতো মেয়েকে তার ছেলের জন্য ঠিক করলেন। স্বামীয়া শুদ্ধর বলা কথাগুলো শুনেছে। ত্রিনা বেগমের ঘরের পাশেই দাঁড়িয়েছিল। শুদ্ধ হনহন করে বেরিয়ে গেল। স্বামীয়া ঝাপসা চোখে দেখল শুদ্ধর প্রস্থান। স্বামীর চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। দরজার কাছে এসে একবার ত্রিনা বেগমের দিকে তাকায় ছলছল দৃষ্টিতে, যিনি বেডের এক কোনায় কেমন নির্জীব হয়ে বসে রয়েছেন। বেশ কিছুক্ষণ পর বসা থেকে দাঁড়িয়ে ঘর থেকে বেরোনোর জন্য এগোলেই দরজার সামনে স্বামীয়াকে দেখে অবাক হলেন। বুঝলেন না তিনি মেয়েটাকে কি জবাব দেবেন। নিজেকে সামলে নিল খুব দ্রুত। দীর্ঘশ্বাস ফেলে মৃদুস্বরে বললেন, আমায় ক্ষমা করিস স্বামীয়া মা। স্বামীয়া মাথা নিচু করে দাঁড়িয়ে, ঠোঁটের কোণে মলিন হাসি ফুটে ওঠে। অতঃপর উল্টো ঘুরে ধীর পায়ে তার বরাদ্দকৃত রুমের দিকে যায়। তার দম বন্ধ লাগছে, তবুও সমস্যা নেই। না পাওয়ার অভ্যেস আছে তার, খুব বেশি দিনের স্বপ্ন তো নয়। কিন্তু দীর্ঘদিনের অনুভূতি যখন একদিনের জন্য হলেও স্বপ্নে পরিণত হয়, তখন তার কষ্টের ভার হয়তো একটু বেশিই হয়। এই যে স্বামী আর হচ্ছে। মেয়েটা ঘাড় বাঁকিয়ে শুদ্ধ ঘরের দিকে তাকালো। শুদ্ধ তার ঘরে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে।
মেয়েটি দু চোখের পাতা বেয়ে অবাধ্য বেদনাময় অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। মায়েরা চিন্তিত বদনে বসে আছে ছাদের মেঝেতে। তার সামনে ইনায়া আর ফারা বসা। ফারা বেশ কেঁদেছে দেখেই বোঝা যাচ্ছে। ফারা আর শুদ্ধর পুরো কাহিনী ইনায়া মায়রাকে বলেছে। এতেই মায়েরা চিন্তিত হয়। তাহলে স্বামী আর কি হবে? এসব রেখে ফারা আর শুদ্ধর কথা ভাবলেও তারা দুজন দুজনকে চায়। এখনো স্বামী আর মেয়েটা তো তৃতীয় ব্যক্তি। মায়েরা ভাবলেও সে ত্রিনা বেগমের সাথে কথা বলবে না হয়। কিন্তু এখন শুদ্ধ ভাইয়াকে ফারার কাছে কিভাবে আনা যায়? কিছু একটা মাথায় আসতেই চুটকি বাজিয়ে বলে, আইডিয়া। ফারা আপু চিন্তা করো না, শুদ্ধ ভাই তোমার দিকে লাফাতে লাফাতে আসবে। ফারা বোকা চোখে বলে, কিভাবে? মায়েরা বসা থেকে দাঁড়িয়ে বলল, ম্যাজিক করব। তুমি এনা আপুর সাথে থাকো, আমি সব ঠিক করে দিচ্ছি, ওয়েট। কথাটা বলেই এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। ইরফানি ঘরে প্রবেশ করে। ওয়াশরুম থেকে পানির কলকল শব্দে বুঝলো ইরফান ওয়াশরুমে। মায়েরা ইরফানের ফোন খুঁজলো, 2 মিনিটেই পেয়ে গেল। অন করলে পাসওয়ার্ড দেখে চিন্তিত হলো না। সে ইরফানকে অনেকবার খুলতে দেখেছে। পাসওয়ার্ড, বার্ড ফ্লাওয়ার। মায়েরা জানে না এটা আসলে কি। বাংলা অর্থ তো পাখি ফুল হয়, পাখি নাকি ফুল? এসব ভাবনা রেখে সে শুদ্ধ নাম্বারে একটা মেসেজ পাঠিয়ে সেটা ডিলিট করে দেয়। এরপর ইরফানে ফোন রাখতে গিয়েও কি মনে করে ফটোসের মধ্যে গিয়ে ক্লিক করলে প্রথমেই ছোট ছোট অনেকগুলো পিক ভেসে ওঠে স্ক্রিন। মনে হলো স্কুল ড্রেস পরা কোনো মেয়ের অনেক পিক। মায়েরা পিকের ওপর ক্লিক করার সাথে সাথেই ইরফান তার হাত থেকে ছো মেরে ফোনটা কেড়ে নেয়। মারা দেখতেই পারল না, দ্রুত হাত বাড়িয়ে বলে, আরে দেখি দেখি ওটা কার পিক? ইরফান তার ফোনের আলো অফ করে বেডের উপর ছুঁড়ে ফেলে। মায়েরা দিকে রেগে তাকায়। মায়েরা ইরফানকে তার দিকে রেগে তাকাতে দেখে আমতা আমতা করে বলে, সে তো না বলে লোকটার ফোন নিয়েছিল। ইরফান রেগে তাকালেও মুহূর্তের দৃষ্টিতে একরাশ শীতলতা ভিড় করে। কেমন অন্যরকম লাগলো মায়েরাকে। বিকেলেও তো স্বাভাবিক লেগেছে। পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায়। কালো সিল্কের শাড়ি পরা, গলায় নেকলেস টাইপ কিছু লাগলো ইরফানের কাছে। হাতে বালা, কানে দুল, সবশেষে নাকের ডান পাশে জ্বলজ্বল করা ছোট্ট কিছুতে ইরফানের চোখ আটকায়। মায়েরা ঢোক গেলে লোকটার ফোন নেওয়ায় তাকে কি করবে? সুযোগ মতো ঘর থেকে এক দৌড়ে বেরিয়ে যায়। ইরফান বিরক্তি চোখে তাকায়। বড় বড় পা ফেলে মায়রাকে ধরতে যায়। মায়রা বাইরে বেরিয়ে ইরফানের দাদিকে এদিকে আসতে দেখে চোখ বড় বড় করে আবারও উল্টো ঘুরে ভেতরে প্রবেশ করতে নিলে, ইরফানের বুকে ধাক্কা খেয়ে পড়তে নিলে ইরফান ডান হাতে মায়রাকে টেনে নেয় তার কাছে।